আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, নাস্তা করতে আসতেও একটু দেরি হয়ে গেছে। তো তারপরেও ভালোই নাস্তা খেলাম। আর এত মানুষ চলে এসেছে, আমরা যেদিন প্রথম এসেছি সেদিন এত মানুষ ছিল না, বাট আজকে দেখি যে অনেক মানুষ। তো আজকে আমরা অর্ডার করেছিলাম পরোটা, সাথে ছিল একটা মিক্স সবজি ভাজি, এটা ছিল বাঁধাকপি গাজর টাজর আরও হাবিজাবি দিয়ে। আর আজকে ছিল হচ্ছে সাথে চিকেন স্যুপ আর ডিম তো থাকবেই, সকালের নাস্তা আবার ডিম ছাড়া হয় নাকি। তো আহমাদের সাথে দুষ্টামি করতেছিলাম, ও মনে করেছিল আলু ভাজি, ও আবার আলু ভাজিটা খুবই পছন্দ করে। তো সে ওইটা নিয়ে আমাকে স্যুপটা দিয়ে দিল। তো তখন আবার ওকে লোভ লাগাইতেছিলাম যে দেখো এটা এই সেই। তো যাই হোক, নাস্তা শেষ করে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। আজকে যাব হচ্ছে কাপ্তাইয়ের দিকে, কাপ্তাইয়ের ওদিকে যা আছে সেগুলো আজকে ঘুরে আসব। তো আজকের আমাদের ঘোরাঘুরি হচ্ছে সিএনজি করে, কারণ ওইদিকে হচ্ছে সিএনজি করেই যেতে হয় আর কি। তো চলে যাচ্ছি আজকে কাপ্তাইয়ের দিকে। তো এখানে যেটা দেখলাম, রাস্তাগুলোর অবস্থা ভীষণ খারাপ খারাপ, মানে হঠাৎ করে পাহাড়ের উপরে উঠে যায়, আবার হঠাৎ করে পাহাড়ের নিচে নেমে যায়, আবার হঠাৎ করে টার্ন নিতে হয়, মানে খুবই চ্যালেঞ্জিং। তা আমার ভাইয়ের হচ্ছে মোটরসাইকেল নিয়ে এদিকে আসার কথা ছিল, ওরা অনেকেই মিলে আসবে। তো আমি খুব টেনশনে পড়ে যাই এগুলো দেখে, যে আমার ভাই কিভাবে কি করবে। মানে ও তো খুব ভালো যে মোটরসাইকেল রাইড করতে পারে তাও না, মানে নতুন নতুন শিখলো আর কি। তো এই যে বাম পাশের এটা দেখছেন, এটা ছিল একটা কবরস্থান আর মসজিদ। তো রাঙামাটিতে হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ বৌদ্ধ, 1 ভাগ হচ্ছে মুসলমান, আর হিন্দু খুব একটা নাই, খ্রিস্টিয়ানও নাই। তো এই যে দেখেন, আমরা পাহাড় থেকে নিচে নেমে গেলাম, আবার হচ্ছে পাহাড়ে উঠে যাব। আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো এই সামনের যে গাড়িটা, এরকম গাড়ি নিয়েও যাওয়া যায়, বাট আমার কেন জানি কোথাও গেলে গাড়িটা খুব একটা ভালো লাগে না। মানে আমার মনে হয় যে একটু রিল্যাক্স থাকে, যেমন রিক্সা বা সিএনজিতে ঘোরাঘুরি করাটাই আমার বেশি ভালো লাগে। যদিও রাঙামাটি শহরে রিক্সা নাই, মানে বাংলাদেশের মধ্যে এই একটা জায়গা যেখানে কোনো রিক্সা নেই। এখানে পাহাড়গুলা আসলে রিক্সা চালানোর মতো উপযোগী না। আর রাঙামাটি শহর পুরাটাই হচ্ছে পাহাড়ের উপরে, আর কাপ্তাই লেক যেটা, এই লেকটাকে কেন্দ্র করে। তো কাপ্তাই লেক তো হচ্ছে আসলে আর্টিফিশিয়াল লেক, পানির বিদ্যুৎ উৎপাদনের জন্য সম্ভবত এখানে যে রাজা ছিলেন উনি ওনার বাড়িটা দিয়ে দিয়েছেন কাপ্তাই লেকের অনেক জায়গা, কত একর জানি জায়গা উনি দিয়ে দিয়েছেন আর কি। কাপ্তাই লেকের নিচে এখন ওনার বাড়িটা আছে। তো এই যে কাপ্তাই লেক, পুরোটা শহর জুড়েই হচ্ছে কাপ্তাই লেক। এই ব্রিজটা হচ্ছে বিশাল বড় ব্রিজ, এই ব্রিজের নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। আমাদেরকে সিএনজিওয়ালা ভাইয়া বলতেছিলেন যে এই ব্রিজটার নাম কি, এই ব্রিজটা বিশাল বড় এবং এটা রাঙামাটির সবচেয়ে বড় ব্রিজ। তো এদিকে আমার এত বেশি ঠান্ডা লাগছিল, আমার মেয়েটাকে তো পুরো গাবুস গুবুস একটা ড্রেস পরাই ফেলছি, যে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যায়। এমনিতেই আজকে আকাশটা মেঘলা, তার উপরে প্রচণ্ড বাতাস ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্রিজের এত বড় একটা ভিডিও নিয়েছি, নয়তো আমার এত বড় একটা ভিডিও নেওয়ার কোনো ইচ্ছা ছিল না ব্রিজের। আসলে ব্রিজে তো দেখানোর কিছু নাই, বাট এটা যে কত বড় ব্রিজ সেটা যেন আপনারা একটু বুঝতে পারেন, সেজন্যই আর কি আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এই যে দেখেন কীরকম টার্ন নিতে হচ্ছে হঠাৎ হঠাৎ করে, আবার একবার উপরে উঠে যাচ্ছি, একবার নিচে নেমে যাচ্ছি, মানে কি যে ভয়ঙ্কর অবস্থা। তবে বেশ ভালোই লাগছিল, তবে এক পর্যায়ে না আমার মাথা ঘুরাইতেছিল। এই যে দেখেন হঠাৎ করে হালকা বামে গিয়ে আবার ডানে চলে যাচ্ছি, মানে কি ভয়ঙ্কর একটা বিষয়। আমার এক পর্যায়ে খুবই মাথা ঘুরাইতেছিল, মানে আমি ভয় পাচ্ছিলাম যে রাস্তার মধ্যে আবার বমি টমি করে বসে নাকি জিনিসটা খুবই লজ্জার হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি আপনাদেরকে মানে বোঝাতে চেষ্টা করেছি যে রাঙামাটির রাস্তাগুলো আসলেই কেমন হয়। আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছেন, বাট আমি আসলে আমার যেটা মনে হচ্ছে যে সামনাসামনি দেখা আর ভিডিওটা দেখার মধ্যে অনেক তফাৎ। এই যে কিছুক্ষণের আগে বামে আমরা ডান দিক থেকে এখন আবার বামে চলে আসলাম, খুব দ্রুতই এই টার্নগুলো নিতে হয়। সিএনজিওয়ালা ভাইয়া বলতেছিলেন যে ওনার নাকি খুবই শোল্ডার পেইন হয়, আর মানে খুবই কষ্ট হয়ে যায় আর কি এই জায়গাগুলোতে চালাতে। তো ওনারা এই জায়গাগুলোতে খুব কম আসে। তা আমরা হচ্ছে আমাদের কোনো নিয়ে এসেছেন, কারণ আমাদের যে ভাইয়া এই সিএনজিটা ঠিক করে দিয়েছেন উনি আবার পরিচিত, আমাদেরও পরিচিত, এই ভাইয়েরও পরিচিত। তো এই যে একটা উপজাতি বাড়ি দেখলাম রাস্তার পাশেই, আর এখান থেকে এই জায়গাটা থেকে নাকি কাপ্তাই লেকটা পুরাটা দেখা যায় মোটামুটি, মানে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। আমরা তখন মাটি থেকে মানে অনেক উপরে ছিলাম, এই পাহাড়টা নাকি অনেক উঁচু, আমার ঠিক কতটুকু উঁচু সেটা এখন বলতে পারতেছি না। আর এটা ছিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেকনোলজি না কি জানি একটা ইউনিভার্সিটি, এটা রাঙামাটিতে অবস্থিত।
এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গার মানুষ মানে স্টুডেন্টরা আসে। রাঙামাটি কি যেন একটা স্কুল ইউনিভার্সিটি ছিল, ওদের ট্রান্সপোর্টও আছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, মনে পড়লে আমি অ্যাড করে দিব, চেষ্টা করবো আর কি। তো এই যে কলা বাগান, রাঙামাটির কলাগুলোও খুব মজা, সাথে হচ্ছে আনারস তো আরও মজা। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রথমে যাব হচ্ছে একজন নাম করা বৌদ্ধদের বনভান্তে না কি যেন একটা, ওনার এখানে স্মৃতিস্তম্ভ না কি জানি একটা বানানো আছে, আমি পরে আপনাদেরকে যখন ভিডিওতে দেখাবো নামটা ভালোভাবে বলবো। এটাকে একটা ফটো বুথ বা ফটো সেশন জোনও বলা যেতে পারে। এটার নাম হচ্ছে নীলাম্বরী, নামটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এই জায়গাটা অনেক রিস্কি, অ্যাক্টিভ বাচ্চাদেরকে নিয়ে ভুলেও এখানে আসা যাবে না, কারণ আমার মেয়েটা এমন দৌড় দেওয়া শুরু করেছিল, আমার মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো এখান থেকে পড়ে যাবে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল, এখান থেকে কাপ্তাইয়ের খুব সুন্দর একটা ভিউ আসতেছিল, আর এখানে ছবিগুলো খুবই সুন্দর আসতেছিল। খুব বেশি যে আমার ঘোরাঘুরির সুযোগ হয়েছে তাও না, তারপরও এই জীবনে যত জায়গায় গিয়েছি আমার মনে হয় না আমি রাঙামাটির মতো এত সৌন্দর্য আর কোথাও দেখেছি। এই জন্যই হয়তো রাঙামাটিকে রূপের রানী বলা হয়ে থাকে। আমার ভয় লাগতেছে। যে জিনিসটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ময়লা প্লাস্টিকের। তো আমরা আসলে নিজেরাই যদি নিজেদের দেশের সম্পদগুলোকে রক্ষা না করি আর কে করবে বলেন? এভাবে প্লাস্টিক না ফেলে রাখলেও পারতো, এটা আমাদের পরিবেশটাকে নষ্ট করতেছে, এখানে সুন্দর। এই জন্যই হয়তো বা বাঙালিদেরকে নিয়ে সবার এত ক্ষোভ। পাহাড়ি কলা, পাহাড়ি জংলি কলা যেটা ওইটা আছে, ওগুলা কি মিষ্টি হয়? হ্যাঁ মিষ্টি হবে অবশ্যই। আবার ওই যে পেঁপে, আবার ওইদিকে দেখি কারা কাজ করতেছে, এইগুলারই কি জুম বলে? জি জি, এখানে জুম চাষ করার জন্য একটু এগুলো পরিষ্কার করতে, একটু বর্ষার সিজন আসলেই মনে করেন এখানে ধান লাগাবে। জুম চাষ মানে মনে করেন 5-6টা ফসল একসাথে রোপণ করে আর কি, ওই সিজন ডিস্ট্রিক্ট মনে করেন আদা, হলুদ, এরপরে দিয়ে আপনার ধান। ওইখানে তো মনে হয় কিছু একটা আছে লাগানো। জি কিছুটা, ওইটা হচ্ছে আনারস বাগান। আচ্ছা, ওই দেখা যাচ্ছে যে ওইটা আনারস বাগান। আর ওইখানে ওই সাইডে তো আনারস বাগান মানে করতেছে মাত্র, এখনো লাগাই নাই, লাগাচ্ছে আর কি। এই ভাইয়ার কাছ থেকে আমি অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছিলাম, আমার কোথাও গেলে এরকম ইনফরমেশন পেতে খুবই ভালো লাগে আর কি, তো আমার কথা বলতে খুব ভালো লাগে। তো এই যে আমি আপনাদেরকে এই জায়গাটার কথাই বলছিলাম, আমার নামটা মনে ছিল না, তো এখানে এসে আমার মনে হচ্ছিল কি আমি হয়তো বাংলাদেশের বাহিরে কোথাও চলে আসছি। আমি সরি যে আসলে মোবাইলে বা ভিডিওতে আপনাদেরকে খুব ভালো বোঝাতে পারছি না, কিন্তু সামনাসামনি এই জিনিসটা দেখলে মানে চোখ জুড়ে যাবে এক কথায়, মানে এত সুন্দর করে ওরা বানাইছে, আপনার কখনো কোনোভাবেই মনে হবে না যে এটা বাংলাদেশের ভিতরের কোনো জায়গা, আপনি মানে মনে করতে বাধ্য যে এটা হয়তো বাহিরের কোনো কিছু। আর ওরা এত বেশি নিট অ্যান্ড ক্লিন, পুরো জায়গাটা অনেক বেশি ক্লিন ছিল আর কি। আমি জিজ্ঞেস করছিলাম এগুলো ক্লিন কে করে, তো বললো যে এখানে রক্ষণাবেক্ষণের জন্য নাকি অন্য কেউ আছে। তো এই যে বনভন্তে স্মৃতিচৈত্য, এই কথাটার মানে আমি জানি না, সম্ভবত মানে স্মৃতি রাখার কিছু একটা বা কিছু একটা হবে, আমি আসলে বুঝাই বলতে পারতেছি না। তো এখানে আজকে সকালেই নাকি মানুষ এখানে প্রার্থনা করেছিল, যে মোম জ্বলতেছে, ধূপকাঠি না জানি আগরবাতি যেটাই হোক সেটা জ্বলতেছে। তা আমি যখন ওই ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এগুলো কেন, তো উনি বললো আর কি যে এখানে একটু আগেই হয়তো প্রার্থনা হয়েছে, আবার ওই যে ময়লা রাখার জায়গায় ময়লা, তো এটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে হচ্ছে কি ওদের যেই প্রার্থনার জায়গা, সেখানে হচ্ছে কেউ মাথায় কাপড় দিয়ে আর জুতো পরে যেতে পারবে না। তো আমি আর ঢুকি নাই ভেতরে, আহমাদের বাবা গিয়েছে। একবার মনে হয়েছে যে ওরা তো কেউ নাই এখানে, ঢুকে দেখি, পরে আবার মনে হলো যে না, এটা তো আমিও পছন্দ করতাম না যে আমার ধর্মের কোনো নিয়ম নিয়ে কেউ এরকম ফাজলামো করলে। তো আমি বাহির থেকে আর কি একটু একটু যেটুকু দেখছিলাম। আর ভেতরে ভিডিও করা, ছবি তোলা নিষেধ, আপনি ভিডিও করতে পারবেন না, ছবিও তুলতে পারবেন না। তো আমার পরে মনে হলো যে না থাক, আমি আমার ধর্মটা আমার কাছে যতটুকু, ওদের ধর্মটা ওদের কাছে ততটুকু। আমি ওদের ধর্মকে শ্রদ্ধা করলে ওরাও আমার ধর্মকে শ্রদ্ধা করবে, আমাকে শ্রদ্ধা করবে। তো একটা জিনিস খেয়াল করলাম, এখানে আশেপাশে অনেক গাছ, সব বেশিরভাগই হচ্ছে ফুল গাছ, আর গাছেও এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে এই জায়গাটা সৌন্দর্য আরও বাড়ায় দিতেছিল। তো এখানে হচ্ছে আসলে মোবাইলে তো ওভাবে জানি না আসলে আপনারা কতটুকু কি বুঝতে পারছেন। আমার কাছে যখন আমি ভিডিও এডিট করছিলাম আমার মনে হচ্ছিল যে না, আসলে 100%-এর মধ্যে সৌন্দর্য হয়তো 20% বোঝা যাচ্ছে, বাকি 80% এই ব্লগে বোঝা যাচ্ছে না। আর এই যে যারা এই মন্দিরের দেখাশোনা করেন তারা ওখানেই থাকেন আর কি, ওটা ওদের থাকার জায়গা, ওরা এটা দেখভাল করে।
তো এখন হচ্ছে এখান থেকে চলে যাওয়ার সময়, কারণ এক জায়গায় দাঁড়ায় থাকলে তো হবে না, আরও ঘোরাঘুরি করতে হবে। তো নীল আকাশের মধ্যে এই সোনালি রঙের গম্বুজ না যেন কি, এটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এখানে আবার কিছু পাখিও দেখলাম। তো আমি হচ্ছে একা একা এদিকে হাঁটতে হাঁটতে চলে আসছি। তো ভাবলাম ওরা আবার আমাকে রেখে টেখে চলে যায় কিনা, যে ওরা তো পাওয়া যাইতেছে না। যাই হোক, আপনারা রাঙামাটিতে আসলে তো কাপ্তাইয়ে গেলে এই জায়গাটা দেখবেনই, তখন আসল সৌন্দর্য বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা চলে যাব অন্যদিকে। আর আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই যে যেতে যেতে আবার এক নজর পিছনে তাকায় দেখলাম যে সৌন্দর্যটা আসলেই অনেক। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।